বাংলাদেশের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার কেন এত দিনেও একটা শক্ত কাঠামোতে দাঁড়াতে পারেনি। তো প্রথমে আমি যে পয়েন্টটা নিয়ে এখানে ডিসকাস করবো সেটা হচ্ছে পিচ, গ্রাউন্ড কন্ডিশন এবং আম্পায়ারিং। এই তিনটা সব কিছুতেই কিন্তু ঘাটতি। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনালের কোয়ালিটির বিস্তর ফারাক রয়েছে, কিন্তু কেন? আমরা বারবার প্রশ্ন করি বাংলাদেশের ক্রিকেট কেন আগায় না। প্যাশন আছে, ট্যালেন্ট আছে, কোটি কোটি ভক্ত আছে, তাহলে সমস্যাটা আসলে কোথায়? আর উত্তরটা লুকিয়ে আছে সেই জায়গায় যেটাকে আমরা একেবারেই গুরুত্ব দিই না, সেটা হলো আমাদের ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব আসলে এমন কোন কোন সমস্যার কারণে আমাদের প্রতিভা থাকা সত্ত্বেও বা আমাদের প্লেয়ারদের মাঝে প্যাশন থাকার পরেও আমরা কেন ইন্টারন্যাশনালে কোনো রকম কোনো সাকসেস পাচ্ছি না, বা আমরা বারবার কেন ফেল করছি। আর এই প্রবলেম থেকে যদি আমাদেরকে বের হতে হয় তাহলে আমাদের আসলে করণীয় কী কী রয়েছে তা আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার সলিউশন কী কী হতে পারে বা প্রবাবল সলিউশন কী কী হতে পারে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো। সো উইদাউট ফার্দার ইডু, লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার কেন এত দিনেও একটা শক্ত কাঠামোতে দাঁড়াতে পারেনি? চলেন আর দেরি না করে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। যে কোনো দেশের ক্রিকেটের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু সেই দেশের ক্রিকেটের ব্যাকবোন তৈরি করে দেয়। একটা ন্যাশনাল টিমের ভিত কিন্তু গড়ে ওঠে সেই দেশের ডোমেস্টিক লিগগুলোর উপরে কিন্তু ভিত্তি করে। আর আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটে সেই কোয়ালিটি, সেই প্রফেশনালিজম বা সেই কম্পিটিটিভনেস কোনোটাই কিন্তু নেই। আর তাই আমরা সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পরেও এসে আমরা বলি ডোমেস্টিক ক্রিকেটের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ ডোমেস্টিক ক্রিকেটের কোনো রকম কোনো কোয়ালিটি বা কম্পিটিটিভনেস, ইভেন প্রফেশনালিজম কোনোটাই দেখতে পাই না। তো যাই হোক, আমি আসলে আমার চোখে বা আমার মতে কি কি কারণে ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচারটা এখনো আপ টু দ্য মার্ক হয়নি। কোনো দেশেরই কিন্তু ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিশনের সাথে ইন্টারন্যাশনাল কোয়ালিটি ম্যাচ করে না, কিন্তু তারপরও কিছুটা সামঞ্জস্য থাকে, যেটা আমাদের ক্রিকেটে একেবারে আকাশ পাতাল অবস্থা। আমি এখানে আসলে এই ভিডিওতে আমার চোখে বা আমার ওপিনিয়নে কি কি কারণে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা ডেভেলপ করতে পারে নাই বা কি কি কারণে আমাদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচারটা এখন অনেক পিছিয়ে রয়েছে। তো প্রথমে আমি যে পয়েন্টটা নিয়ে এখানে ডিসকাস করবো সেটা হচ্ছে পিচ, গ্রাউন্ড কন্ডিশন এবং আম্পায়ারিং। এই তিনটা সব কিছুতেই কিন্তু ঘাটতি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গত কয়েক বছর ধরে আম্পায়ারিংয়ের একটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করেছি, কিন্তু পিচ এবং গ্রাউন্ড কন্ডিশনের কথা বলে সেটা কিন্তু যোজন যোজন পিছিয়ে রয়েছি আমরা। সব কিছুতেই আমাদের এখানে ঘাটতি দেখা যায়। ম্যাক্সিমাম উইকেটই কিন্তু স্পিন সহায়ক অথবা স্লো উইকেটে খেলা হয় এখানে, যে কারণে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পিচে খেলার এক্সপিরিয়েন্সই কিন্তু নিতে পারে না ডোমেস্টিকে যেই প্লেয়াররা খেলছে তারা। আর ঠিক সেই কারণে যখন নাকি একটা প্লেয়ারকে পিক করে যখন নাকি ইন্টারন্যাশনাল খেলতে পাঠানো হয়, তখন দেখা যায় তার সাফারিংস বা তার যেই টেরিবলি সে যে স্ট্রাগল করে সেটা কিন্তু চোখে পড়ার মতন হয়ে যায়। আর এর সাথে আরও একটা জিনিস কিন্তু আমি অ্যাড করতে চাই, সেখানে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই, এবং যেই যেই মাঠে খেলা হয় সেই সবগুলো মাঠও কিন্তু খেলার উপযুক্ত নয়। আমার যে নেক্সট পয়েন্ট আসবে সেটা হচ্ছে কম্পিটিশনের অভাব। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আসলে প্রতিযোগিতার সেই রকম কোনো চাপই দেখা যায় না, যে কারণে কিন্তু খেলোয়াড়দের ভিতরে চাপ নেওয়ার বা চাপ সামাল দেওয়ার মতন কোনো রকম কোনো অভিজ্ঞতা তারা অর্জন করতে পারে না। আর এই কারণে কিন্তু তারা যখন ইন্টারন্যাশনালে যায় তখন কিন্তু পিছিয়ে পড়ে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডার্ন ডে ক্রিকেট কোচিং বা ডিপ অ্যানালাইসিসের অভাব। টেকনিক্যাল কোচ, ভিডিও অ্যানালিস্ট বা মেন্টাল কোচ, এই সব কিছু কিন্তু আমাদের ডোমেস্টিক ক্রিকেটে বলতে পারেন একদমই অনুপস্থিত। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে মনিটরিং বা গ্রুমিং সিস্টেম আমাদের এখানে অ্যাবসেন্ট টোটালি। একবার যে ছেলেরা নাকি ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করে দিয়েছে, তার যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে সেইটা নিয়ে কিন্তু কেউ নজরদারি করেন না বা কেউ কিন্তু সেটা খেয়াল রাখেন না। তো এখানে কিন্তু মনিটরিং বা গ্রুমিং সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের এইখানে অ্যাসেসমেন্ট করা হয় না বিধায় আমাদের একটা প্লেয়ারের আসলে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু কোনো ডেটা বা রেকর্ড থাকে না। আর যে কারণে একটা গ্যাপ অলওয়েজ থেকে যায় যখন নাকি প্লেয়ারটাকে প্রমোট করা হয় ইন্টারন্যাশনালের জন্য, সে কি আসলেও ইন্টারন্যাশনালের জন্য রেডি কিনা বা তার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আসলেই কোনো রকম কোনো বিশ্লেষণ করি না। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে সব থেকে বেশি চোখে লাগার মতন, আর সেটা হচ্ছে ইরেশনাল টিম সিলেকশন। অনেক টিমই কিন্তু আমাদের ডোমেস্টিকে পার্টিসিপেট করতে আসে শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের টাইটেলে ফাইট দেওয়ার জন্য মোটেও খেলে না। ইট মাইট সাউন্ড বিটার, বাট দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা দেখেছি যে অনেক টিম এমন দুর্বল সেট অফ প্লেয়ারদেরকে নিয়ে টিম সিলেক্ট করে, আমরা দেখেই বলতে পারি বা আমরা বুঝতে পারি যে এই টিমটা আসলে কম্পিটিশনে এসেছে শুধুমাত্র পার্টিসিপেট করতে, এরা একেবারেই চ্যাম্পিয়নশিপ টাইটেলের জন্য ফাইট দিবে না। এই পুরো সিনারিওতে দেখা যায় যে কিছু কিছু বড় টিমে অগণিত ন্যাশনাল টিমের প্লেয়াররা থাকেন, আর কিছু কিছু টিমে
নাম না চেনা না জানা প্লেয়ারদেরকে নিয়ে টিম বানানো হয়, আর যে কারণে কিন্তু টিমের ভেতরে ব্যালেন্স এতটাই নষ্ট হয়ে যায় যে অসম কম্পিটিশনে খেলা হয়। সো এখানে যে অসম কম্পিটিশনটা থেকে যাচ্ছে এইটাকে দূর করতে হবে, এই ইরেশনাল টিম সিলেকশনটাকে দূর করে এখানে প্রত্যেকটা টিমে যাতে সমমানের প্লেয়ার বন্টন করা যায় বা এই নিয়মটা যদি চালু করা যেতে পারে তাহলে কিন্তু দেখা যাবে কম্পিটিশন বেড়েছে, টিম সিলেকশন বেটার হচ্ছে, তখন কিন্তু ঘরোয়া ক্রিকেটের কম্পিটিটিভনেসটা অনেক বেশি করে বৃদ্ধি পাবে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কাউটিং এবং ডেটা ড্রিভেন সিদ্ধান্তের অভাব। এই পয়েন্টের ভেতরে যেটা বলতে চাই সেটা হচ্ছে খেলোয়াড় বাছাই বা তাদের উন্নয়নে কোনো রকম কোনো ডেটা ভিত্তিক বিশ্লেষণ আমাদের এখানে করা হয় না, যে কারণে আসলে একটা প্লেয়ারের কতটুকু ডেভেলপমেন্ট, যেটা নাকি আগের একটা পয়েন্ট আমি অলরেডি বলেছি, সেইটার কোনো রকম এভালুয়েশন করা হয় না, আর যে কারণে আসলে একটা প্লেয়ার কতটুকু ইমপ্রুভ করছে বা কতটুকু তার ইমপ্রুভমেন্ট থেকে সে যে ফল করছে সেটার কিন্তু কোনো রকম রেকর্ড রাখা হয় না। নেক্সট পয়েন্টে আমি আসবো সেটা হচ্ছে ফিটনেস কালচারের অভাব। এই কালচারটাই আমাদের এখানে নেই যে ডোমেস্টিকের ক্লাবগুলো নিজেদের স্বার্থে বা নিজেরা সেই দায়িত্ব নিয়ে প্লেয়ারদের ফিটনেস নিয়ে কাজ করা, সেটারও কিন্তু বড় অভাব দেখা যায়। আর ওপরে সবগুলো পয়েন্টের ঘাটতি থাকার কারণে কিন্তু দেখা যায় আমাদের ডোমেস্টিকে ভালো করা অনেক প্লেয়ার যখন নাকি ইন্টারন্যাশনালে তিনি খেলতে আসেন সেখানে ম্যাক্সিমাম প্লেয়ারই ফেল করেন এবং আমরা বলি একে দিয়ে বা ওকে দিয়ে একেবারেই চলে না। আবার এটাও সত্যি যে আপনি যদি ডোমেস্টিকের পারফরমেন্স দেখে প্লেয়ার পিক না করেন তাহলে আসলে প্লেয়ার কোথা থেকে পিক করবেন? ডোমেস্টিকের টপ পারফর্মারদেরকেই তো আপনাকে পিক করতে হবে। তবে এখানে কিন্তু কিছু অংশে আমাদের সিলেকশন প্রসেসেরও অনেকটাই ঝামেলা আছে। অনেক সময় দেখা যায় যে সিলেক্টররা বোর্ডের রুমে বসে টপ রান গেটার বা উইকেট টেকারের যে চার্টটা রয়েছে সেটা দেখেই কিন্তু সিলেক্ট করে ন্যাশনাল টিমের জন্য কল আপ করেন। যাই হোক, সিলেকশন প্রসেসটা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আলাপ করব। আজকের টপিক যেটা ছিল সেটাতে থাকি। আমরা যেটা দেখে থাকি যখন কোনো একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনালে এসে স্ট্রাগল করতে, তখন আমাদের ওই একটা প্রশ্ন থাকে কেন তারা প্রথমে এসেই মানিয়ে নিতে পারেন না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে। নাম্বার ওয়ান, আন্তর্জাতিকে কিন্তু প্রতি বলেই কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা হয়, সেখানে ঘরোয়া ক্রিকেটে কিন্তু সেই প্রেশারটা তৈরি হয় না। নাম্বার টু, আমাদের ব্যাটাররা স্ট্যান্ডার্ড পিচে খেলেই না, যে কারণে স্লো লো বা স্পিন ফ্রেন্ডলি উইকেটে ব্যাট করে একটা ফেক কনফিডেন্স নিয়ে যখন নাকি ইন্টারন্যাশনালে যায় তখন কোয়ালিটি ফাস্ট বোলারের সামনে গিয়ে তারা অসহায় আত্মসমর্পণ করেন। ইভেন আমি একটা কথা বলে থাকি যে বাংলাদেশের যতই স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলে স্পিনারদেরকে বাংলাদেশের ব্যাটাররা তারা হ্যান্ডেল করুক না খেলার জন্য, যখন নাকি ইন্টারন্যাশনালে যায়, যখন কোয়ালিটি স্পিনারদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা ফেস করে তখন কিন্তু স্পিনের এগেনস্টে বাংলাদেশকে অনেক বেশি স্ট্রাগল করতে দেখা যায়। কারণ বাংলাদেশে ডোমেস্টিকে সেই রকম কোয়ালিটি টার্নার যদি বলি, র্যাঙ্ক টার্নার যদি বলি, তাহলে কিন্তু সেটা দেখাই যায় না, বা আমাদের কিন্তু সেই রকম টার্ন করা বলারই নেই ডোমেস্টিকে, যে কারণে আমরা যেমন কোয়ালিটি স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করি, কোয়ালিটি ফাস্ট বোলারের এগেনস্টে কিন্তু আমরা স্ট্রাগল করি। থার্ড যে পয়েন্টটা বলো সেটা হচ্ছে বোলাররা অ্যাভারেজ ব্যাটসম্যানদের উইকেট নিয়ে নিজেরা আত্মতুষ্টিতে ভোগে, যে কারণে তারা যখন ইন্টারন্যাশনালে যায় তাদের লাইন লেন্থ নিয়ে তারা যখন নাকি কাজ করেনি ডোমেস্টিকে, বা সেই লাইন লেন্থ নিয়ে তাদেরকে যখন নাকি বড় পরীক্ষা দিতে হয়নি, তখনই কিন্তু তারা রিয়েল টেস্টের সামনে পড়ে এবং বৈচিত্র্য হারিয়ে ফেলে, লাইন লেন্থের কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এটাও কিন্তু একটা বড় কারণ যে আমাদের ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনালের মাঝে এত বিস্তর ফারাক আমরা কেন দেখতে পাই। আর এই সব সমস্যা কাটিয়ে যদি ইন্টারন্যাশনাল ভালো করতে হয় তাহলে দরকার ডোমেস্টিকের স্ট্রাকচারটাকে রিফর্ম করার। আমরা যদি অন্তত কয়েকটা জায়গায় ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আমার বিশ্বাস অন্তত কিছু জায়গায় হলেও সমস্যা খানিকটা কমবে। তার ভেতরে প্রথমেই আসবে উইকেট। স্পোর্টিং উইকেট আমাদের এখানে বানাতে হবে, যেখানে স্পিন, পেস এবং ব্যাটিং সব কিছুই কিন্তু ব্যালেন্স থাকবে। সো আমাদের এখানে প্রপার উইকেট তৈরি করাটা খুবই 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 ইম্পর্টেন্ট। সলিউশনের নেক্সট পয়েন্ট যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্রতিটা ক্লাবকে ফিজিও এবং ট্রেনার বাধ্যতামূলক করতে হবে, তাদের নিজের দায়িত্বে বা তাদের নিজের ব্যবস্থাপনায় ফিজিও এবং ট্রেনারকে দলের সাথে রাখতে হবে। নেক্সট যেই সলিউশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অধিকাংশ কোচকেই দেখা যায় যে 10 থেকে 15 বছরের পুরনো টেকনিক নিয়ে তারা এখনো কোচিং করাচ্ছেন প্লেয়ারদেরকে। কোচদেরকেও নিয়েও কিন্তু স্পেশাল প্রোগ্রাম করতে হবে, কোচদেরও কিন্তু স্কিল বাড়ানোর জন্য যেই কার্যক্রম করা দরকার সেটা করতে হবে। এর সাথে সাথে আরও একটা জিনিস কিন্তু অ্যাড করতে হবেই, সেটা হচ্ছে এইখানে আমাদের দেশের কালচারে ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে কোনো রকম কাজ করার কেউ নেই, যেখানে কি আমার কাছে মনে হয় স্পোর্টস সাইকোলজিস্ট বা মেন্টর এখানে অ্যাড করতে হবে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রতিটা প্রিমিয়ার ডিভিশন ক্লাব বা বিভাগীয় দলে টেকনিক্যাল অ্যানালিস্ট অ্যাপয়েন্ট করাকে বাধ্যতামূলক করতে হবে। এইটা খুবই জরুরি, কারণ এখনকার ক্রিকেটে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া খেলতে যাওয়া মানে আপনি সাঁতার জানেন না, আপনি চোখ বন্ধ করে নদীতে ঝাঁপ দিলেন সাঁতার কাটার জন্য, কিন্তু আপনি তো সাঁতার জানেন না। ঠিক সেম জিনিসটাই কিন্তু এখনকার ক্রিকেটে বা মডার্ন ডে ক্রিকেটে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া আপনি যখন খেলতে যাবেন তার মানে আপনি ম্যাচের অনেকটাই কিন্তু একেবারে না জেনে
অপোনেন্টের সামনে গিয়ে দাঁড়াবেন। সো এই কালচারটা কিন্তু আমাদের দেশের ক্লাব ক্রিকেট থেকেই গড়ে তুলতে হবে। নেক্সট যে পয়েন্টটাতে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ব্যালেন্স ড্রাফটিং সিস্টেম চালু করে সবগুলো দলকে সমান পরিমাণে শক্তি নিয়ে দল বানাতে হবে। নেক্সট যে সলিউশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনূর্ধ্ব-19 থেকে অনেক সময় দেখা যায় সরাসরি জাতীয় দলে ঢুকে যাওয়া, আর এটা কিন্তু আমাদের ক্রিকেটের অনেক বড় একটা ট্র্যাজেডি। এখানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন রয়েছে যে আন্ডার-23 এবং আন্ডার-19-এর যে প্লেয়াররা রয়েছেন তাদের জন্য একটা কোটা সিস্টেম চালু করা যেতে পারে কিনা, কারণ নতুনদের জন্য প্রতিটা দলেই যাতে প্লেইং ইলেভেনে খেলাটা নিশ্চিত করা যায় সেই জন্য যদি আন্ডার-23 এবং আন্ডার-19 থেকে যে নতুন প্লেয়াররা রয়েছেন তাদের জন্য একটা কোটা সিস্টেম চালু করে প্রত্যেকটা ক্লাবের ম্যাচে বা প্লেইং ইলেভেনের ভিতরে বা প্রত্যেকটা ডিভিশনের প্লেইং ইলেভেনের ভিতরে তাদের খেলা নিশ্চিত করতে পারলে তখন ওই যে জুনিয়র ছেলেগুলো রয়েছে তাদের খেলার কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আনার ব্যবস্থা করা যেতে পারে। স্কিল, ফিটনেস, মেন্টালিটি এবং ট্যাকটিক্স এই সব কিছুই নিয়ে কাজ করতে হবে এবং সেটাকে অবশ্যই আরও ডেভেলপ পর্যায়ে নিয়ে গিয়ে নেক্সট যে সলিউশনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টুর্নামেন্টের ক্যালেন্ডার। অবশ্যই আমার অনুরোধ থাকবে রোজার মাসে বা বৃষ্টির সময় যাতে নাকি খেলাটা না ফেলে ড্রাই সিজনে কি খেলাটা ফেলার কোনো রকম ব্যবস্থা করা যায় কিনা। রোজার সময় কিন্তু রোজা রেখে যেভাবে করে খেলা হয় এইভাবে করে প্লেয়ারদের কাছ থেকে ম্যাক্সিমাম এফোর্ট বা ম্যাক্সিমাম আউটপুটটা কিন্তু পাওয়া যায় না। আমি বিশ্বাস করি যে এই যে সলিউশন নিয়ে কথা বললাম এখান থেকে যদি অন্ততপক্ষে কিছু কিছু পয়েন্ট নিয়ে আস্তে আস্তে কাজ করা হয় তাহলে অবশ্যই আমাদের ক্রিকেটের মান খানিকটা হলো, ঘরোয়া ক্রিকেটের মান খানিকটা হলো বাড়বে। বাংলাদেশের ক্রিকেট কিন্তু শুধু মাঠের খেলাতে পিছিয়ে নেই, পিছিয়ে রয়েছে অবকাঠামোতেও। বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু প্রতিভা আছে বা চেষ্টাও আছে, কিন্তু দুর্বল অবকাঠামোর জন্য সেই প্রতিভা হারিয়ে যাচ্ছে অন্ধকারে। আর যদি আমরা ডোমেস্টিক ক্রিকেটকে ঠিক করতে না পারি তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাকসেস কেবলমাত্র স্বপ্নই থেকে যাবে। আর তাই এখনই সময় ভিত্তিটাকে শক্ত করার। ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো নিয়ে যেই কাজগুলো গত 10-15 বছর ধরে একদমই হয়নি, গত 10-15 বছরে আমরা কোনো রকম কোয়ালিটি প্লেয়ার বের করতে পারিনি, কোনো কোয়ালিটি মাঠ, পিচ, গ্রাউন্ডসের কন্ডিশন কোনো কিছুরই উন্নতি করতে পারিনি। সো সেখানে কিন্তু এখনই কাজ করে আস্তে আস্তে করে হলেও এই ক্রিকেটের দুরবস্থায় এসে এখন কাজ করা দরকার এবং ক্রিকেটের উন্নতি করা দরকার। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা আমাকে নতুন দেখছেন বা এই চ্যানেলে যারা নতুন এসেছেন, it's a kind request to you, please make sure to subscribe my YouTube channel and follow my Facebook page. আশা করি সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।